15,000 মানুষ যারা পেটের সমস্যায় ভুগতেছিল তাদেরকে নিয়ে ডক্টর রায়না ডিউক ইউনিভার্সিটিতে একটা এক্সপেরিমেন্ট করে। 90% অফ পিপল যারা পেটের সমস্যায় ভুগতেছে এইটা বেসিক্যালি তাদের ফিজিক্যাল কোনো প্রবলেমের কারণে হচ্ছে না, এই প্রবলেমটা বেসিক্যালি হচ্ছে তাদের মেন্টাল প্রবলেমের কারণে। ডক্টর রায়না আরো বলে তাদের যে ফিজিক্যাল প্রবলেমগুলো হচ্ছে এগুলোর বেসিক্যালি তারা মেন্টাল প্রবলেমের কারণে হচ্ছে, যেগুলো অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং এছাড়া আরো অনেক জিনিস নিয়ে তারা টেনশন করতো, মানসিক প্রবলেমে থাকতো, তার সাথে অনেক নেগেটিভ ফিলিংস, অনেক গ্রাজেস হোল্ড করতো। দ্যাটস ওয়াই প্রবলেমগুলো হচ্ছে। আই হোপ ডক্টর রায়নার এই এক্সপেরিমেন্ট এবং এই স্টেটমেন্ট দিয়ে আপনারা বুঝে গেছেন আমরা যেসব নেগেটিভ ফিলিংস হোল্ড করি এগুলোর জন্য আমাদের ফিজিক্যাল এবং মেন্টাল ড্যামেজ কতটুকু হয়ে থাকে এবং এটা আমাদের জন্য কতটা হার্মফুল। এন্ড তার সাথে আমি এটাও অ্যাজিউম করি আমি, আপনি এবং আমাদের সবার মধ্যে এই জিনিসগুলো কম বেশি কাজ করে। আজকে আমরা এই ভিডিওতে আলাপ করব একটা ফেমাস অথর ডেল কার্নেগি, যার একটা বই আছে সেটার নাম হচ্ছে হাউ টু স্টপ ওয়ারিং অ্যান্ড স্টার্ট লিভিং, এই বইটা থেকে। এবং এই বইটার সামারি করে আমি কিছু মেইন পার্ট নিয়ে আলোচনা করব যেটা দিয়ে আমরা আমাদের জীবনে কিছুটা শান্তি পেতে পারি। সো আমরা বইয়ের সামারি করতে গিয়ে মেইনলি 3টা টপিক নিয়ে আলাপ করব, যেই 3টা টপিক খুবই এসেনশিয়াল এই বইটার মধ্যে ডেল কার্নেগি লিখছে। ফার্স্ট একটা হচ্ছে কাউন্ট ইউর ব্লেসিংস। আচ্ছা, আমি যদি আপনাকে বলি আপনার ডান হাতটা কেটে আমাকে দিয়ে দেন, আমি আপনাকে 10 লাখ টাকা দিব, আপনি কি দিবেন? মেবি অ্যান্সার না হবে। আচ্ছা, ডিলটা আরেকটু ইনক্রিজ করি, আপনার ডান হাত এবং বাম হাত দুইটাই আমাকে কেটে দিয়ে দিবেন, ইন রিটার্ন আমি আপনাকে 30 লক্ষ টাকা দিব, তাহলে কি আপনি দিবেন? মেবি এটার অ্যান্সার না হবে। আচ্ছা, সেটাও বাদ দেন, ধরেন আপনি আমাকে আপনার 2 হাত এবং 2 পা আমাকে দিয়ে দিবেন কেটে, ইন রিটার্ন আমি আপনাকে 10 কোটি টাকা দিব, আপনি কি তাহলে দিবেন? মেবি এটার অ্যান্সারও না হবে। টাকার অ্যামাউন্টটা যত ইনক্রিজ করি ইট ডাজন্ট ম্যাটার, কজ আপনার হাত পা আপনার কাছে প্রাইসলেস। সো আপনি বুঝতেই পারতেছেন আপনার কাছে অলরেডি যেসব পার্টস আছে এবং যেসব অর্গানস আছে এগুলো আপনার কাছে কতটা ভ্যালুয়েবল। কোন রকম টাকার বিনিময়ে আপনি কিন্তু এগুলো আরেকজনকে ডোনেট করবেন না। ডেল কার্নেগি তার এই স্টোরিটা দিয়ে বুঝাতে চেয়েছে আমরা এরকম অনেক জিনিস নিয়ে খামাকা টেনশন করি যেগুলো আমাদের লাইফে খুব একটা লং রানে ভ্যালু প্রোভাইড করবে না। অন দ্য আদার হ্যান্ড আমাদের কাছে এরকম অনেক জিনিস আছে যেগুলো আমরা প্রপারলি ইউজ করি না, বাট তার জন্য আমরা এগুলোর ভ্যালুটাও প্রপারলি বুঝি না। সো যেসব জিনিস আমাদের কাছে নাই ওগুলো নিয়ে ভাবনা চিন্তা বন্ধ করে যেসব জিনিস অলরেডি আমাদের কাছে আছে সেগুলো নিয়ে যদি আমরা ফোকাস করি তাহলে ওইগুলোর টপ পটেনশিয়াল আমরা ইউজ করতে পারবো। সেকেন্ডটা হচ্ছে ম্যাজিক ফর্মুলা অফ সলভিং ওয়ারি সিচুয়েশন। বেসিক্যালি একটা ইঞ্জিনিয়ার ছিল যে একটা বড় কোম্পানিকে প্রমিস করছিল যে সে তার কোম্পানিতে ইনস্টল যেসব গ্লাস আছে সেগুলো ক্লিন করার জন্য এমন একটা মেশিন বিল্ড করে ইনস্টল করে দিবে যেটা দিয়ে সেই কোম্পানির গ্লাসগুলো খুবই এফিশিয়েন্ট ওয়েতে ক্লিন করা যায়। বাট একটা লং টাইম যাওয়ার পর অনেকগুলো টাকা ইনভেস্ট করার পর ওই কোম্পানি ইঞ্জিনিয়ারের উপরে দেখা গেল যে আউটপুট দিচ্ছে সেই আউটপুট ইজ নট দ্যাট ওয়ার্থি এনাফ। এন্ড অলসো ইঞ্জিনিয়ার ওই ডিভাইসের ব্যাপারে কোম্পানিকে যেই ধরনের প্রমিসেস করেছে সেই প্রমিসেস গুলা খুব একটা মিট করতে পারতেছে না। এন্ড যেহেতু অনেকগুলো টাকা ইনভেস্ট হয়ে গিয়েছে এবং ইঞ্জিনিয়ার এটা দিয়ে খুব ভালো আউটপুট দিতে পারে না, ইঞ্জিনিয়ারের উপর অনেক ধরনের চাপ আসতে থাকে। এই কারণে ইঞ্জিনিয়ার খুব মারাত্মক লেভেলে ডিপ্রেশনে চলে যায়। এক কথায় ইঞ্জিনিয়ারের মেন্টাল কন্ডিশন খুবই বাজে হয়ে যায়। সো ইঞ্জিনিয়ার ভাবলো এইভাবে ডিপ্রেশনে পড়ে না থেকে এই জিনিসটা কিভাবে সলভ করা যায় সেইটা নিয়ে ভাবা উচিত। এবং যেই ভাবা সেই কাজ ইঞ্জিনিয়ার যখন ফোকাস করলো তখন সে 3টা মেজর স্টেপস বের করলো যেটা দ্বারা সে নট অনলি দ্য প্রবলেম সলভ করছে এবং তার এই 3টা স্টেপ তার এন্টায়ার লাইফ সে কন্টিনিউ করে গেছে। তো স্টেপ নাম্বার 1 হচ্ছে নিজের সাথে অনেস্ট থেকে ভাবা যে এই জিনিসটা যদি রং হয়ে যায় তাহলে ওয়ার্স্ট কেস অফ সিনারিও আমার সাথে কি কি হইতে পারে। সো ইঞ্জিনিয়ার যখন ভাবলো যে এই জিনিসটা যদি ঠিকঠাক মতো কাজ না করে তাহলে আমাকে মেরে তো ফেলবেন এটার জন্য, বাট আমার অনেকগুলো টাকা লস হবে, আমার অনেকগুলো টাকা ব্যাক করা লাগবে, প্লাস আমার রেপুটেশন খুব বাজে হয়ে যাবে। সেকেন্ড স্টেপ হচ্ছে একবার ওয়ার্স্ট কেস অফ সিনারিও বুঝে যাওয়ার পর ওইটাকে মেন্টালি একসেপ্ট করে নেওয়া। সো ইঞ্জিনিয়ারটা যখন এই মাইন্ডসেটটা বিল্ড আপ করলো তখন সে চিন্তা করা শুরু করলো ওকে যা বাজে জিনিস হওয়ার হয়ে গেছে, এর থেকে বাজে জিনিস আর কিছু হইতে পারবে না, আমার কাছে যেটা হাতে আছে সেটা হচ্ছে এটা ফিক্স করা। সো ইঞ্জিনিয়ারটা প্রত্যেকটা বড় থেকে ছোট স্মল ডিটেইলস এর ইস্যুগুলো ফিক্স করা শুরু করছে এবং তার মেন্টালিটি সেট হয়ে গেছে যে যত ধরনের ইস্যু সে ফাইন্ড আউট করতে পারবে সবগুলো ইস্যু সে সলভ করবে এবং এই জিনিসটাকে একটা পারফেকশন লেভেলে নিয়ে যাবে। সো থার্ড স্টেপ হচ্ছে যখন আপনি মেন্টালি একবার একসেপ্ট করে নিয়েছেন তারপর আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এই জিনিসটাকে কিভাবে বেটার করে প্রেজেন্ট করা যায়, বেটার করে পারফেক্ট করা যায় ওইটা নিয়ে ভাবনা শুরু করা। সো ইঞ্জিনিয়ার যখন এইভাবে ভাবা শুরু করলো অ্যাজ ইউজুয়াল যে প্রবলেমগুলো ছিল ওই ডিভাইসের মধ্যে সবগুলা প্রবলেম সে ফিক্স করা শুরু করছে এবং অনেকগুলা টাকার যেহেতু লস হয়েছে সো এখন আর নতুন করে টাকা নিতে পারতেছিল না সে কোম্পানি থেকে। সো সে কি করলো তার কাছে যতটুকু অবশিষ্ট টাকা আছে যে ছোট ছোট এরর্স গুলো ছিল সেগুলো সে ফিক্স করা শুরু করলো, নিজে প্রচুর পরিমাণে এফোর্ট দেওয়া শুরু করলো এবং আউটকাম হিসেবে যে ডিভাইসটা প্রমিস
সে কোম্পানিকে করেছিল ওই ডিভাইসটা প্রপারলি কাজ করা এবং ফুললি ফাংশনাল হওয়া শুরু হয়েছে। যখন তার এই ডিভাইসটা ফুললি ফাংশনাল হইতে কোম্পানিতে কাজ করা শুরু করছে, ওই একটা ডিভাইস সে যেই টাকা ইনভেস্ট করছিল তার থেকে ডাবল ট্রিপল মানি জেনারেট করে দিয়েছে। থার্ড হচ্ছে ব্রেক দ্য ওয়ারি হ্যাবিট বিফোর ইট ব্রেকস ইউ। রবার্ট নিউম্যান নামে একজন ইউএস মিলিটারি লেফটেন্যান্ট ছিল। সে ইউএস মিলিটারিতে জব করতো যখন ওয়ার্ল্ড ওয়ার 2 হচ্ছিল। সাবমেরিনে থাকার সময় নিউম্যানের যে সাবমেরিনটা সেটার উপর জাপানি সোলজাররা খুব বাজে লেভেলের হেভি অ্যাটাক করা শুরু করে। নিউম্যানের সাবমেরিন অলমোস্ট 280 ফিট পানির নিচে ছিল এবং উপর থেকে জাপানি শিপ থেকে প্রচুর পরিমাণে হেভি মিসাইল এবং বম্বিং করা শুরু করছে। সো নিউম্যান ওখান থেকে কিভাবে বের হবে এই চান্স তার মাথায় নেই এবং কোনো আইডিয়াও নেই এবং সে বুঝতেও পারতেছিলেন এই সিচুয়েশনে তার কি করা উচিত। সো ওই টাইমটার মধ্যে যখন নিউম্যান ভাবা শুরু করলো তার ডেথ কতটা নিশ্চিত, তখন সে একটা মজার ব্যাপার নিয়ে ভাবা শুরু করলো। আগে যখন সে নর্মাল লাইফে থাকতো তখন সে কত ছোট ছোট জিনিস নিয়ে টেনশন করতো। ব্যাংকের জব কতটা পেইনফুল, স্যালারি কত কম, পাশের বাসার নেইবার কত বাজে, এরকম আরো ভ্যারিয়াস অফ ছোটখাটো ইস্যুতে নিউম্যান অনেক ফ্রাস্ট্রেটেড থাকতো, অনেক ডিপ্রেস থাকতো এবং অনেক ছোট ছোট জিনিস নিয়ে সে নেগেটিভ থটস পর্যন্ত রাখতো। বাট এখন যখন জাপানিজরা উপরে বম্বিং করতেছে, তার এই সাবমেরিন থেকে বের হওয়া এবং এখান থেকে বাঁচার কোনো উপায় নাই, নিশ্চিত ডেথ সে জানে, তখন তার মাথার মধ্যে শুধু একটাই টেনশন, আমি এখান থেকে কিভাবে বাঁচতে পারবো এবং বাঁচলে আমি আমার ফ্যামিলির সাথে কিভাবে বাকিটা লাইফ কত হ্যাপিলি স্পেন্ড করতে পারবো। এবং এই বাঁচা ছাড়া তার মাথায় যখন অন্য কোনো চিন্তাই কাজ করে না, তখন সে নিজের সাথে একটা প্রমিস করে যে সামহাউ এখান থেকে সে যদি বেঁচে ফিরতে পারে তখন এই ছোটখাটো ইস্যু নিয়ে তার লাইফে সে আর কখনোই ভাববে না। এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে 80% অফ থিংস যা আমরা ভাবি তা হয়ই না, বাকি 15% যেগুলো আছে এর মধ্যে 80% চিন্তা করার যোগ্যই না। মানে মোট কথায় 97% আমাদের চিন্তা যা আমরা অযথা করি সেগুলো আমাদের সাবকনসিয়াস পেইন দিচ্ছে আর কিছুই না। সো এটা থেকে বাঁচার জন্য ডেল কার্নেগি আমাদের সাথে আরো 2টা স্টেপ শেয়ার করছে। এর মধ্যে প্রথমটা হচ্ছে নিজেকে বিজি রাখতে হবে। বিজি মানে কিন্তু বিজি বিইং বিজি ব্যাপারটা এরকম না, বিজি মানে নিজেকে প্রোডাক্টিভ রাখতে হবে, কারণ আমাদের ব্রেইন একই টাইমে 2টা থট আনতে পারে না। সো আপনি যদি কোনো কাজে প্রোডাক্টিভলি বিজি হয়ে থাকেন তাহলে আপনার যে ছোটখাটো ইস্যুগুলো নিয়ে যেগুলো আপনি বদার হচ্ছেন ওই ইস্যুগুলো আপনার খুব একটা কাজ করবে বলে মনে হয় না। আর সেকেন্ডটা হচ্ছে আমরা যেরকম একসাথে 2টা চিন্তা করতে পারি না, ঠিক একই সাথে আমরা 2 ধরনের ফিলিংসও রাখতে পারি না। সো ইন দ্য সেম ওয়ে আপনি যদি ডিপ্রেস থাকেন, আপনি যদি আনহ্যাপি থাকেন, তাহলে আপনার লাইফের কিছু ব্লেসড মোমেন্ট, কিছু চিয়ারফুল মোমেন্ট গুলো ভাবেন, অথবা আপনি যদি খুবই ভালনারেবল সিচুয়েশনে থাকেন তাহলে চিয়ারফুল কোনো অ্যাক্টিভিটি করেন। আর যদি কিছুই না পারেন তাহলে অ্যাটলিস্ট ইউ আর হ্যাপি, এই জিনিসটা ফেক করা শুরু করেন। কজ ওয়েন ইউ আর ট্রাইং টু ফেক দ্য ফিলিংস, আপনার মধ্যে ওই ফিলিংসটা গ্রো করবে এবং আপনার যে নেগেটিভ ফিলিংসটা ছিল ওইটা একই টাইমে কাজ করবে না। সো আপনি হ্যাপিনেস ফেক করতে করতে দেখা যাবে আপনার মাইন্ড একটু রিল্যাক্স হয়েছে এবং আপনি অ্যাকচুয়াল হ্যাপিনেস পাওয়া শুরু করছেন। আপনি আর আগের মতো ভালনারেবল সিচুয়েশনে নাই। সো যেটা ডেল কার্নেগি বলতেছে, আমরা আমাদের ইমোশন কন্ট্রোল করতে পারি না, বাট আমরা আমাদের অ্যাকশনস কন্ট্রোল করতে পারি। সো আপনার ইমোশনাল স্টেট যাই হোক, আপনি অ্যাকশনস যদি প্রপারলি নিতে পারেন, যেটা আপনার ওই টাইমের মধ্যে নেওয়া উচিত, সেইভাবে যদি নিতে পারেন তাহলে আপনার ইমোশনাল স্টেট ওইটার মতো অ্যাক্ট করা শুরু করবে। সো এই তো ডেল কার্নেগির বই হাউ টু স্টপ ওয়ারিং এন্ড স্টার্ট লিভিং থেকে কিছু পার্টস শেয়ার করেছি। আই হোপ ইউ গাইজ লাইকড ইট। আই রিয়েলি রেকমেন্ড ইউ টু ট্রাই দ্য বুক। ইটস ফ্যান্টাস্টিক বুক। আপনার সেলফ ডেভেলপমেন্টের জন্য দারুণ বই হিসেবে বলে আমি মনে করি। আর পুরো বইটা যতটুকু, ওইটা সামারি করে এই এতটুকু ভিডিওর মধ্যে পুরোটা বলা সম্ভব না, বাট আমি মেজর কিছু পার্টস কভার করেছি। আই হোপ এটা আপনার জন্য বুঝতে ইজি হবে। আর কোন কোন পার্ট আপনার ভালো লেগেছে এবং আপনি নিজের জন্য কোন কোন পার্টগুলো অ্যাপ্লাই করে থাকেন সেগুলো যদি একটু ইউনিক হয় কমেন্ট সেকশনে শেয়ার করেন, আমরাও কিছু জানবো, আমাদের মতো 10 জনের একটু ভালো হবে। আর এই ভিডিওটা আপনি ওইসব ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন যাদের এই ভিডিওটা দরকার বলে আপনি মনে করেন। এই তো আমি ফারহান নাহিদ আজকের জন্য সাইন অফ করতেছি। হোপফুলি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। টিল দেন টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।